চলেছে, সো লেটস স্টার্ট। গল্পটা 2004 সাল বা 3 সালের, এক্স্যাক্টলি ডেটস আমার এখন মনে নেই, কিন্তু ডিসেম্বর মাস, ইয়ার এন্ড। তো একটা উইকেন্ড, 4 দিনের ছুটি, কোথায় যাওয়া যায়। তো আমরা প্ল্যান করলাম, আমি আর আমার পার্টনার, যে আমরা যাব মধ্যপ্রদেশের একটা জায়গা ওরছা। ওরছার একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ওরছা ঝাঁসি থেকে খুব কাছে, এবং ওখানে মেইনলি একটা ফোর্ট আছে, যেটা বীরদেও সিং বানিয়েছিলেন about 1600, late 1600, late 1500, 16, early 1600 এরকম। সেই সময় ডেকান ক্যাম্পেইন হয় জাহাঙ্গীরের, আর সেখানে ওই ফোর্টে জাহাঙ্গীর ছিলেন আহমদ শাহর সঙ্গে যখন যুদ্ধ হয়, সেই সময় কিছুদিনের জন্য ওখানে ছিলেন। তো ইটস আ ফোর্ট কাম হোটেল, যেমন হেরিটেজ হোটেল হয়। তো একটা পোর্শন হোটেল আর বাকি পোর্শনটা ফোর্ট, যেটা মিউজিয়াম। তার সঙ্গে আমরা ওর সাথেই মিউজিয়ামটা, মানে পোর্শনটা, কিন্তু ওখানে ওদের আরো একটা প্রপার্টি আছে, বেতওয়া নদীর পাশে এই শহর ওরছা, এবং বেশ পুরনো অনেক টেম্পলস আছে, এবং এই সিংদেও ফ্যামিলির সব রাজাদের ওখানে মেমোরিয়াল আছে, বা যেগুলোকে বলে ছত্রি। সো সেই আর্কিটেকচারটা বেতওয়া নদীর পাশে, খুব সুন্দর দেখতে, এবং সানরাইজ সানসেট অবভিয়াসলি সেগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স। তাছাড়া তো এই ফোর্ট্রেসের ঘটনা আছে। এবার ফোর্ট্রেসটা অবভিয়াসলি একটু হাইটে যেমন হয়, এবং একটা পোর্শন হোটেল আর একটা পোর্শন মিউজিয়াম, মাঝখানে একটা গ্রাউন্ড আছে যেখানে হাতি থাকতো। তখন তো আর গাড়ি চড়ে যেত না মানুষে, হাতি চড়ে যেত রাজারা। তো সেই একটা স্পেস আছে এই দুটো জায়গার মধ্যে। এটা হচ্ছে মোটামুটি একটা জিওগ্রাফিক্যাল ডেসক্রিপশন, কিন্তু ওই ফোর্ট্রেস থেকে, তার পাশ থেকেই টেরেস থেকে দেখা যায় আস্তাবলগুলো, হাতির আস্তাবল, ঘোড়ার আস্তাবল, সবই দেখা যায়। তো প্রথমে আমরা ঝাঁসি পৌঁছলাম। এর মধ্যে আরেকটা টুইস্ট আছে, যে আমরা যখন বুকিং করছি, হঠাৎই আমার এক কলিগ এবং তার স্ত্রী সদ্য বিবাহিত, তারাও আমাদের সঙ্গে যেতে চাইলেন। তো খুব ভালো কথা, তো টিকিট পাওয়া গেল এবং বুকিংও হলো। তো আমরা খুবই খুশি যে আমরা 4 জন যাচ্ছি, ভালো ব্যাপার। ওনারা হানিমুনে যাচ্ছেন, ডাজন্ট ম্যাটার, উই ওয়ন্ট ডিস্টার্ব দেম, বাট অ্যাটলিস্ট মাঝে মধ্যে তো দেখা হবে। এরকম করে আমরা পৌঁছলাম একটা সকালে। এখান থেকে শতাব্দী, দিল্লি থেকে শতাব্দী ঝাঁসিতে নেমে, ঝাঁসি থেকে তারপরে অটো রিক্সা তখন চলতো খুব ইজিলি, এখন তো নিশ্চয়ই উবার ফুবারও চলে, 45 মিনিট, ঘন্টাখানেক ওরছা। তো পৌঁছতে দুপুর। খুব খুশি আমরা। এবং ফোর্টটা ঢুকে আপনাদের যেমন হয়, ফোর্টের পাশে একটা মোট থাকে, একটা জলের বেড়ি, যাতে কোনো কেউ ওখানে আক্রমণ করতে না পারে, ইজিলি ঢুকতে না পারে। আমরা সকলেই জানি ফোর্টের আর্কিটেকচার কিরকম হয়। তো ঢুকে দরজাটা খানিকটা এগিয়ে গিয়ে একটা এন্ট্রেন্স আছে, যেটা অনেকগুলো সিঁড়ি অবভিয়াসলি আপনাকে উঠতে হবে। উঠে সে একটা দিওয়ানে আম বলে একটা ছোট জায়গায়, মানে কম্প্যারেটিভলি আমি বলছি রেড ফোর্টের তুলনায় ছোট জায়গা বলছি, কিন্তু অবভিয়াসলি ওখানকার ফোর্ট হিসেবে বেশ বড়ই। তো সেই জায়গাটায় আপনি পৌঁছন, এবং সেইটা ক্রস করার পর ওই স্পেসটা, যেখানে হাতি থাকতো, তার একটা দিক স্ট্রেট, এখন ওখানে পার্কিং হয়ে গেছে, লেজিটিমেটলি সবকিছু হয়ে গেছে, তখন ওসব ছিল না। আর স্ট্রেট আপনি হিট করছেন, তারপরে একটা বিশাল ওই জায়গাটা ছেড়ে হোটেলটা। এবার হোটেলটা খুব ইন্টারেস্টিং, এবং আমরা ছিলাম যেখানে, সেটা আরো ইন্টারেস্টিং। তো বুঝতে পারছেন, আজ থেকে 20 বছর আগেকার কথা। সো অবভিয়াসলি তখন স্যালারি ওয়াইজ উই ওয়ার নট সো কমফোর্টেবল। তো ঠিক আছে, ওখানে নূরজাহানের যে মহলটা ছিল, সেটা একটা টেরেসে সুইট, 3 রুম সুইট, খুব সুন্দর, এবং সেটা আমরা অ্যাফোর্ড করতে পারিনি। তো উল্টো দিকেই
ওনার লেডি ইন ওয়েটিং বা মেড ইন ওয়েটিং যাই বলবেন, তার ঘরটা এবং তার সুইটটা আমরা হায়ার করেছিলাম। সেটা খালি ছিল ফরচুনেটলি, অ্যান্ড দ্যাট অলসো হ্যাড ইটস ওন টেরেস। ভীষণ সুন্দর। সো প্রচণ্ড খুশি আমরা যে একটা সুন্দর ডেকোরেটেড ঘর এবং তার সঙ্গে হিউজ হিউজ টয়লেট এবং আরেকটা ভালো টেরেস। আর আপনি পুরো ওই আস্তাবল, একদিকে আস্তাবল ডান দিকে দেখতে পাচ্ছেন, আর বাঁদিকে বাকি ফোর্ট্রেসটা দেখতে পাচ্ছেন, যেটা মিউজিয়াম। খুব এনচ্যান্টিং একটা ব্যাপার। তো প্রথম রাত্রিটা গান গেয়ে প্রচণ্ড আড্ডা মেরে আমাদের কেটে গেল সন্ধেটা। আমরা সেদিন বেতওয়া নদীতে সানসেট দেখতে যাইনি। পরের দিন সকালবেলা তো এই করতে করতে মাঝরাত্রির হয়ে গেছে। সো উই ওয়ার ভেরি হ্যাপি। তো পরের দিন সকালবেলা আবার ঠিক করা হলো যে আজকে কি প্ল্যান করা যায়। তো আজকে আমরা সকাল থেকে বেতওয়াতে কাটাবো, ঠিক আছে। তো প্রথমে তো এক রাউন্ড আমরা বেতওয়া নদীতে পাশে গিয়ে ছাত্রীগুলো দেখলাম। একটা ওখানে মন্দিরও আছে বহু পুরনো, সেখানে গেছিলাম, সেটাও দেখা হলো। প্রচুর আড্ডা, হাঁটাহাঁটি, যা হয় আপনি একটা নতুন জায়গা দেখতে গেছেন। খুব আনন্দ করলাম। করে এই করতে করতে বেশ দুপুর গড়িয়ে বিকেলের দিকে আসছে, তখন ফিরেছি আমরা। ফিরে আবার খাওয়া দাওয়া, ফ্রেশ হয়ে সবাই সন্ধেবেলা আবার বেরোবো, ঠিক আছে। তো সন্ধেবেলা তখন এই প্রচণ্ড ঠান্ডা পড়তে আরম্ভ করেছে, কিন্তু দিল্লিতে বেশি ঠান্ডা ছিল ইন কম্প্যারিজন টু ওরছা। তো আমাদের একটা জ্যাকেটেই হয়ে যাবে এইসব দোনামোনা করতে করতে আমরা একটা জ্যাকেট হাতে সব বেরিয়ে পড়েছি। তো প্রথমে আমি আর আমার পার্টনার বেরিয়েছি এবং আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, খুব গল্প করছি। অ্যাড্রেনালিন তখন চূড়ান্ত হাই, বুঝতেই পাচ্ছেন। একদিন খুব ভালোভাবে কেটেছে। তো আমরা যেই দিওয়ানে আমটায় পৌঁছেছি, ওই সেকশনটায়, ওই পুরো রাস্তাটা ক্রস করে হোটেল থেকে বাইরের মোটের দিকে আসবো যে গেটটায়, তো হঠাৎ ওই দিওয়ানে আমটায় এসে মানে ঠিক মনে হলো টেম্পারেচার ড্রপ হলো অ্যাবাউট লাইক 10 to 15 ডিগ্রিজ, মানে রিমার্কেবলি টেম্পারেচার ড্রপ হলো এবং সেটা আমরা বুঝতে পারলাম। উই গট অ্যাফেক্টেড বাই ইট। তো আমি তখন বলছি যে এটা কি কি একটা অদ্ভুত কেমন একটা ফিলিং হচ্ছে। তো আমার পাটা বললো না না, একটু এগোই, ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। তো খুব ভালো কথা। আরেক যেই দুপা আমরা এগিয়েছি, দুজনের আবার সেম ফিলিং। তো তখন ওর হাতে একটা টর্চ ছিল, বললো আমি দেখছি কিছু একটা, যদি কোনো ছোট অ্যানিমাল হতে পারে হয়তো। সো লেটস সি। তো ও টর্চ নিয়ে দেখছে এদিক ওদিক, কিচ্ছু পাওয়া গেল না, একটা ইঁদুর পর্যন্ত নয়। তো যাই হোক, আমরা আবার গল্প করতে করতে, ততক্ষণে কথা বলতে বলতে আমরা এগিয়ে এসেছি এবং গেটটার কাছে পৌঁছেছি। সিঁড়িগুলো দিয়ে নামবো, মোটের ওপরে যে সিঁড়িগুলো, তো সেটা দিয়ে নেমে আমরা ফোর্টের বাইরে চলে এসেছি। এসেই একটা ছোট্ট ধাবা ছিল, তো আমরা সেখানে বসে ভালো আগে এক কাপ চা খাই, তারপর আবার হাঁটতে যাব। তো চা খেতে বসেছি। এবার আমার ওই কলিকাতা স্ত্রী ছুটতে ছুটতে এসছে। আমরা খুব গল্প করছি নিজেদের মধ্যে, আমরা ভুলেই গেছি ওই ঘটনাটা যা এক্সপিরিয়েন্স হয়েছে। মিনিট 15 পরেই ওরা এসছে, ততক্ষণে পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা যখন বেরিয়েছি তখনও একটু ডাস্কি ছিল। তো যাই হোক, তারপর ওরা এসেই বলছে যে তোমরা কিছু ফিল করেছো? আমরা প্রথমে বুঝতে পারিনি কি বলছে, কি ফিল করেছো। আমাদের ডিস্টিংক্টলি মনে হয়েছে যে কেউ আমাদের টেনে এরকম পেছন দিকে পুল করছে। তো কি মানে আমরা একটা ফিল করেছি, টেম্পারেচার ডিফারেন্স ফিল করেছি, কিন্তু আমাদের কোনো পুল পুশ এরকম কিছু হয়নি। সো আমি বললাম যে হয়তো দেখো, বলে না না, মানে ইউ কান্ট ইম্যাজিন, মানে ইট ওয়াজ লাইক ফিজিক্যাল, কেউ একটা আমাদের এরকম পেছন দিকে টেনেছে। ঠিক আছে। তো যাই হোক, ওরা তারপরে অনেক খানিকক্ষণ গল্প, ওরা চা খেলো, খেয়ে ওরা বললো যে ওরা ওদের মতন ঘুরবে, আমরা আমাদের মতন, নো প্রবলেম, খুব ভালো। ওরাও চলে গেল। তো আমরাও আবার প্রচন্ড গল্প করতে করতে আবার গেলাম টেম্পলে, গিয়ে সেখানে সন্ধ্যা আরতি দেখলাম, খুব ভালো লাগলো। হাঁটতে হাঁটতে ফিরছি যখন, তখনও গল্প করছি, কিচ্ছু মনে নেই যে কিছু বিকেলবেলা কোনো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, জাস্ট আমাদের মাথায় কোনো কথা নেই। তো আমরা হেলতে দুলতে আসছি। তারপরে যেই হয়, যেমন স্পিড, আপনি একটা জায়গায় পৌঁছে একটা আমাদের স্পিড বেড়ে যায় যে এবার কাছে এসে গেছে। তো আমরা এরকম
খুব স্পিডে এন্টার করছি ফোর্টটা। তো এন্টার করে প্রথম ওই বড় গেটটাকে ক্রস করেছি, করে তারপরে ওই মোটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। হেঁটে সিঁড়ি দিয়ে উঠবো, ততক্ষণে কুয়াশা নেমেছে এবং অন্ধকার। ওই টিম টিম করে একটা আলো জ্বলছে হিউজ ফোর্টের দরজায়, এবং সেখানে একটি লোক দাঁড়িয়ে আছে, গায়ে শাল, একদম সিলুয়েট দেখা যাচ্ছে, কুয়াশার মধ্যে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। খুব ভালো কথা। তো যাই হোক, আমার পার্টনার তখন কল আউট করেছে, আচ্ছা এই দিয়ে এখান থেকেই রাস্তা তো। তো সেই লোকটা মানে অবয়বটা কিছু আর বলেনি, সে এগিয়ে গেছে। তো যাই হোক, এই সিঁড়িগুলো আমাদের ক্রস করতে ধরুন এক মিনিটও লাগেনি, কারণ তখন অবভিয়াসলি 20 বছর আগে দুটো করে স্টেপ আমরা চড়ছি, একটা করে স্টেপ তখন হাঁটি না। তো হুড়ুর করে ওপরে উঠে দেখি যে ওই জায়গাটা, গেটের পরে ওই দিওয়ানে আম, তারপরে ওই হাতির থাকার জায়গা, এবং পরে রেস্টুরেন্টটা মানে হোটেলটা। আর এই যে এই মাঝখানের অন্ধকারটা হচ্ছে দিওয়ানে আমে, তারপরে পুরো জায়গাটা আলো। তো আলোতে, অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না, একদম ডিপ অন্ধকার। আর যে আলোটায় একটা কেউ নেই, ওই একদম হোটেলের ওই উইন্ডোগুলো দেখা যাচ্ছে, রেস্টুরেন্টের নিচের ঘরের, যে সেখানে রেস্টুরেন্টের লোকজন ঘুরে বেড়াচ্ছে, দূর থেকে ছোট ছোট আপনি দেখতে পাচ্ছেন। ছুটতে আমরা গেছি রেস্টুরেন্টে, গিয়ে বলছি যে এরকম ঘটনা ঘটেছে, কোনো লোক এসছে? আমরা তাকে জিজ্ঞেস করছিলাম যে এরকম নিমেষে মিলিয়ে গেল। তো ওরা একটু কিছু বললো না, বললো যে হ্যাঁ না, নিশ্চয়ই এদিক ওদিক চলে গেছে, আপনারা ভুল করছেন। তো যাই হোক, আমরা কিছু আর বলিনি। আমরা ঠিক আছে চলো খেতে বসি। তো খাওয়া দাওয়া হচ্ছে, এই ইন দ্য মিন টাইম আমার বন্ধু এবং তার স্ত্রীও ফেরত এসছে। ওরা হচ্ছে কেমন একটা অদ্ভুত ফিলিং হচ্ছে জানিস তো, মানে বুঝতে পারছি না কি, বাট উই অ্যাগেন হ্যাড আ ভেরি ব্যাড সেন্সেশন ওয়াইল কামিং ইন। বাট নেভার মাইন্ড, এদের জিজ্ঞেস করলাম, এরা তো কিছু বলতে পারছে না। ওরছা, সুচরিতা, এটা ওরছা বলে মধ্যপ্রদেশে একটা ফোর্ট্রেসে। তো সেখানে আমরা পরের দিন, আচ্ছা সকালবেলা আমরা ওই মিউজিয়ামটাতেও গেছিলাম, এখন সেটা মনে পড়লো হঠাৎ, তাই বলছি। তো সেটা বিকেলবেলা, হ্যাঁ, ফিরে এসে আমরা মিউজিয়াম দেখে তারপরে চেঞ্জ করে আবার বেরিয়েছিলাম। যাই হোক, ইন দ্য মিন টাইম আমরা উপরে গেছি, আর ওদের ঘরটা নিচে ছিল, আমাদের ঘরটা উপরে ছিল। আমরা টেরেসে বসে আবার আড্ডা মারলাম অনেকক্ষণ করতে করতে। মানে তখন আমার পার্টনার কেমন একটা অদ্ভুতভাবে বিহেভ করছে, বলছে যে না আমরা যদি একটু বাইরে যাই কিরকম হয়। তো আমি বললাম যে না, বাইরে এখন অলরেডি 11টা বেজে গেছে, তো সব বন্ধ হয়ে গেছে, ওরছার মতন ছোট জায়গায় কিছু খোলা থাকবে না, আননেসেসারিলি বাইরে বেরিয়ে কি হবে, সো এখানেই আড্ডা মারি। তো যাই হোক, সেখান থেকে একটা থমথমে ভাব শুরু হলো। তারপর এই করতে করতে আমরা ঘুমোবার চেষ্টা করছি অ্যারাউন্ড 11:30, 12। তো ঘুম তো হলোই না, একটা মানে খুব ঠুনকো একটা ব্যাপারে ঝগড়া শুরু হলো। সেই যে ঝগড়া শুরু হলো আমাদের, মানে ইট ওয়েন্ট অন ফর অ্যান আওয়ার। হ্যাঁ, ইটস ভেরি ইরি, এক্সট্রিমলি ইরি, অ্যাবসলিউটলি। তো আমরা বুঝতেই পারছি না, আর ও কনস্ট্যান্টলি বলে যাচ্ছে আমি কিন্তু বাইরে যাব, বাইরে গিয়ে দেখতে চাই, দে মাস্ট বি সামথিং, ইটস নট পসিবল, কিছু একটা আছে, কিছু একটা হচ্ছে। তো এইসব করতে করতে আমার সেই বন্ধুর ফোন কল নিচ থেকে, বলছে আমার স্ত্রীকে আমি কন্ট্রোল করতে পারছি না, ও শুধু দরজা খুলে বেরিয়ে যাবে, কিন্তু ও শুলেই নাকি ওকে কেউ চোখ করছে, মাথা বালিশে দিতে পারছে না। বলছে যে তুই কিন্তু বেরোবি না, আর সঞ্জুকেও বেরোতে দিবি না, জাস্ট ডু নট লেট হিম গো আউট। আমি রিসেপশনে গেছিলাম, দেভ টোল্ড মি, রিসেপশনে ফোন করেছিলাম, দেভ টোল্ড মি নট টু স্টেপ আউট, সো ডোন্ট জাস্ট স্টেপ আউট। এইবার স্টেপ আউট তো খুব ভালো কথা, আমি তো আগেও স্টেপ আউট করছিলাম না, কিন্তু আমার পার্টনারকে কন্ট্রোল করতে পারছি না। সে তখন একটা উন্মাদের মতন বিহেভ করছে, ওদিকে ওর স্ত্রী, সে বালিশে মাথা রাখতে পারছে না, মনে হচ্ছে কেউ গলা চিপে ধরছে, আর এদিকে আমি কন্ট্রোল করার চেষ্টা করছি যে যদি শান্ত করতে পারি মানুষটাকে। এখন জাস্ট কিছু হচ্ছে না, প্রচন্ড একরোখা ভাবে চেষ্টা করছে দরজা খুলে বেরোবে, আর আমি দরজার ওখানে বসে পড়েছি, আমি জাস্ট নড়ছি না, কারণ হি ওয়াজ ভেরি টল, আর আমার পক্ষে হ্যান্ডেল করা ওকে সম্ভব নয়।
তো আমি তখন কি করব ধরতে পারছি না। তো আমার ওই ফোর্সটা অত রাগী, তখন এত একটা অন্য মানুষ হয়ে গেছে, আমি চিনতেও পারছি না, হ্যান্ডেলও করতে পারছি না, কিছু করতেও পারছি না, আমি তো চুপচাপ ওখানে বসে পড়েছি। তারপরে তো মানে নিয়ার ভায়োলেন্সে আমরা পৌঁছে গেছি। এই করতে করতে ধরুন 2:30-3টে বেজে গেছে। কথা কাটাকাটি থেকে ফিজিক্যাল, মানে ফিজিক্যালি কারুকে আটকানো কিছু একটা করার থেকে, and then the person becoming physical, so we were almost on a tipping point where we could have hurt each other. But যাই হোক, একটা ওই 3 ঘন্টা ধরে 4 ঘন্টা ধরে ওই যে আমাদের মধ্যে কষাকষি চলছে, করতে করতে বোধহয় আমাদের ড্রাউজিনেস হয়েছে, এবং কোনো একটা সময় অবশ্যই আমরা দুজন ডোজ অফ করে গেছি। এবার মানে ওই ডোজ অফ করাটাও কিন্তু একটা স্টেট অফ অ্যাওয়েকনিং আছে, কিন্তু সেটা আমরা কোনোভাবে বডিলি মুভ করতে পারছি না। দুজনেই ফিজিক্যালি, আমি ওই দরজার ওখানে ফিজিক্যালি বসে আছি, ও বোধহয় ডিভানে শুয়ে পড়েছে, সামথিং লাইক দ্যাট। স্টিল এমন একটা সেন্সেশন, সেটা বোঝানো কি খুব ইনএক্সপ্লিকেবল, মানে বোঝানো সম্ভব নয়, ওটা না হলে ধরা যায় না। তো যাই হোক, তো ওই রকম অবস্থায় আমাদের মানে আমার চোখ খুললো, তখন জাস্ট ভোরের আলোটা ফুটছে। অবভিয়াসলি ওটা মানে খুবই কুয়াশা, এবং লেটেশই নিশ্চয়ই আলো ফুটেছিল। 29শে ডিসেম্বর মধ্যপ্রদেশে খুব তাড়াতাড়ি আলো ফুটবে না। যাই হোক, যেই আলোটা ফুটেছে, আমি তো দরজায় ওখানে বসে আছি, দরজা খুলে একদম নিচে ছুট রিসেপশনে, আর মানে সিনেমার মতন অন্য দিক থেকে আমার সেই কলিগ ছুটে আসছে। তো দুজনের মুখোমুখি রিসেপশনে। তো ও বলছে, শোন, আমরা এক্ষুনি বেরিয়ে যাব, ফার্স্ট ট্রেন এখান থেকে উই হ্যাভ টু ক্যাচ, মাই ওয়াইফ ইজ কমপ্লিটলি গন, শি ইজ ইন আ ট্রান্স। আমি জানি না ওকে নিয়ে যাওয়াও সম্ভব হবে কিনা, বাট লেটস ট্রাই। তো আমাদের সেদিনের বুকিংটা ছিল অবভিয়াসলি এমপিটিডিসির হোটেল, আমাদের কোনো রিফান্ড দিল না। আমরা যা হোক হোক, এদিকে শতাব্দীর টিকিট কাটা আছে 2 দিন পরে, সব তো ক্যান্সেল, ভুলে যা শতাব্দী, যদি স্টেশনে গিয়ে কিছু রিফান্ড পাওয়া যায় তো দেখা যাবে। তখন আমরা রিসেপশনে রিকোয়েস্ট করলাম যে কোনোভাবে আমাদের কোনো ট্রান্সপোর্ট জোগাড় করে দিন, আমরা স্টেশন যেতে চাই উইথিন দ্য নেক্সট হাফ অ্যান আওয়ার 40 মিনিটস, উই উইল প্যাক হোয়াট এভার উই হ্যাভ, আমাদের কিচ্ছু চাই না, কিন্তু একটা ট্রান্সপোর্ট চাই। তো দে ওয়ার অ্যাকচুয়ালি ভেরি নাইস, যে অ্যাটলিস্ট আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা করে দিয়েছিল। আর 1 ঘন্টার মধ্যে আমরা হোটেল ছাড়লাম, ছেড়ে আমরা স্টেশনে পৌঁছলাম। এবার স্টেশনে তো টিকিট ফিকিট সব ক্যান্সেল করে আমরা বসে আছি, সেটা ধরুন 2 ঘন্টা আমরা বসে আছি, কারুর মুখে কিন্তু কোনো কথা নেই। 4 জন আমরা মানুষ, একটা লোক কোনো কথা বলছে না, there is no interaction between any 4 of us। আমরা টিকিট কেটেছি, একটা এক্সপ্রেস টিকিট আসবে, মানে এক্সপ্রেস ট্রেন আসবে সাউথ থেকে, যেটা নিজামুদ্দিন যাবে, সাম 12টার সময় আসবে। তো উই আর ওয়েটিং ফর দ্যাট। কোনো এক্সচেঞ্জ নেই, কোনো কিচ্ছু নেই, বসে আছি চুপ থুম মেরে। এবার ট্রেন এলো 12:30 না 12টা, হোয়াট এভার টাইম, উঠলাম। প্রচুর লোক ডাউন সাউথ থেকে আসে, তারা খুব কিউরিয়াস, ওরছা সকলে জানে যে একটা টুরিস্ট স্পট, তাই কি দেখলেন, কি করলেন, আমরা কোনো কথা বলতে পারছি না। উই জাস্ট ডিড নট ইন্টারাক্ট। আমরা সবাই উঠে যে যার সিটে বসে পড়লাম, যেখানে যে সিট পেয়েছে। আর যতক্ষণ ট্রাভেল করেছি আমরা একটা চাও খাইনি, একটা কথাও বলিনি। মানে অ্যামেজিং স্ট্রেস প্রত্যেকটা মানুষের ভেতরে, ট্রমা, বেসিক্যালি স্ট্রেসও নয়, ট্রমা হয়েছিল আমাদের, যাতে আমরা একদম চুপ হয়ে গেছিলাম। আমরা নিজামুদ্দিনে নামলাম, সন্ধে হয়ে গেছে, পা ফেললাম, অ্যান্ড উই স্টার্টেড টকিং। মানে ঠিক মনে হলো যে আমাদের ঘাড়ে যে প্রেশারটা ছিল, বোধহয় 50 কেজি সবাই ঘাড়ে একটা প্রেশার ছিল, সেটা রিলিজ করলো। And we were so happy to land. এখানে কোনো ভূত নেই বা স্পিরিট নেই, আমাদের ফার্স্ট কথা সেটা ছিল। থ্যাংক গড ফর দিল্লি অ্যান্ড ইটস পলিউশন। আমরা নেমে বললাম, আর কোনোদিন আমরা অন্য কোথাও নিউ ইয়ার সেলিব্রেট করতে যাব না, আর যা ইচ্ছে সেলিব্রেট করতে যাই, we will be in Delhi amongst our friends where we feel happy and where we feel safe. তো
এটা আমার একটা মাইন্ড বগলিং এক্সপিরিয়েন্স ছিল, 4 দিনের এক্সপিরিয়েন্স, এবং সেটা আমাদের মানে মেন্টালি যে কিভাবে ঘাবড়ে দিয়েছিল ওই 72 আওয়ার্স। অ্যাকচুয়ালি দ্য লাস্ট 24 আওয়ার্স আমরা যেভাবে কাটিয়েছি, 24 মানে ইভেন নট লেস দেন 24 আওয়ার্স অ্যাকচুয়ালি, সন্ধ্যেবেলা থেকে পরে, হ্যাঁ 24 আওয়ার্সই ধরুন, ওটা মানে ফিনমিনাল একটা এক্সপিরিয়েন্স। ওটা জাস্ট বলে বোঝানো সম্ভব নয়। তো আই ডোন্ট নো ভূত আছে কি নেই, স্পিরিট আছে কি নেই, বাট সামথিং হ্যাপেন্ড ওয়্যার দিজ টু পিপল হু আর মোর সেন্সিটিভ, আই এম শিওর, আমার পার্টনার বা অমিতের পার্টনার, সো দে ওয়ার অ্যাফেক্টেড। আর আমরা ডাইরেক্টলি অ্যাফেক্টেড নই, কিন্তু আমরা ইনডাইরেক্টলি অ্যাফেক্টেড বিকজ উই হ্যাড টু কন্ট্রোল দেম, উই ডিডন্ট নো হোয়াট টু ডু। তো প্রচন্ড বিপদ বেড়াতে গিয়ে। সে মানে তারপর থেকে আমার এই একটাই জিনিস যে আমি কোনো হেরিটেজ কোনো প্রপার্টিতে থাকবো না, যেখানে আমাকে থাকতে বলো থাকবো, কিন্তু আমি হেরিটেজ প্রপার্টিতে থাকবো না। সো আই মেক শিওর যে কোনো রাজাদের কোনো কানেকশন নেই কোনো প্রপার্টিতে, আমি সেখানে থাকি। সো ইট ওয়াজ ওয়ান অফ দোজ থিংস। থ্যাংক ইউ সো মাচ সকলের। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কেন আমি ভৌতিক গল্প টল্প অত পছন্দ করি না। এইরকম ট্রমা দিয়ে যাওয়ার পর ওটার খুব একটা অ্যামিউজিং ব্যাপার বা এক্সেপশনালি এনরিচিং লাগে না। মানে আমরা এমন টিপিং পয়েন্টে এসে গেছিলাম অনেস্টলি যে উই কুড হ্যাভ হার্মড ইচ আদার। সেটা যদি হতো সেটা আরো ভয়ঙ্কর হতো, এবং স্পিরিটটা বোধহয় সেটাই চাইছিল। যেভাবে আমিতের স্ত্রী অ্যাফেক্টেড হয় বা আমার হাজবেন্ড অ্যাফেক্টেড হয়, ওটা নর্মাল ক্ষেত্রে হয় না। তো it was an evil spirit and it wanted to harm us. ওইটা একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার জন্য। এখন হাস্যকর, কিন্তু তখন ছিল না। So it was very real. তো এটা আমার প্রথম গল্প। Hopefully you guys enjoyed it. আর খুব ভালো হয়েছে, কিন্তু খুবই ভয়ঙ্কর প্রেজেন্স একটা। হ্যাঁ হ্যাঁ, ওটা ইউ নো দ্যাট, মানে দিল্লিতে নেমে নিজামুদ্দিনে নেমে আমি এত খুশি কোনোদিন আর হইনি, তার আগেও হইনি, তার পরেও হইনি। মানে ইট ফেল্ট লাইক দ্য সেফেস্ট প্লেস অন আর্থ। সো সেটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, সত্যি কথা। আমি আমার দ্বিতীয় গল্পে যাব। Thank you. Very glad you guys enjoyed. হ্যাঁ, অনেকদিন পর ব্যাক টু ওরছা। তো আমার দ্বিতীয় গল্পটা রেণুকা জিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের উইক ছিল মোস্ট লাইকলি, অ্যান্ড পজিটিভলি আমি আর অমিত প্রচন্ড ঘাবড়ে গেছিলাম। উই হ্যাড নো ক্লু হোয়াট টু ডু। বাট অমিতের ওই একটা কথা যে দরজা খুলবি না, কিছু হয়ে যাক, আমাকে রিসেপশন থেকে বলেছে। তো দ্যাট রিয়েলি ওয়ার্কড ফর আস। সো মানে ও দরজা খোলার কনসিকুয়েন্স জানি না, আমরা অনেক কিছুই ভেবে থাকি, বাট সেটা যে করতে পেরেছিলাম আমার 5 ফুট 4 ইঞ্চি হাইটে, আই এম ভেরি ভেরি হ্যাপি, বিকজ আদারওয়াইজ কি হতো জানি না। আচ্ছা, সেকেন্ড গল্পটা হচ্ছে জার্মানিতে, একদম একেবারে অন্য জায়গা, একেবারে অন্য কাজ। আমার এক বন্ধু ইয়েলে পড়েছে, ইয়েলে পড়াশোনা করেছে। তো ওর আরেক বন্ধু, সে বিবলিক্যাল স্টাডি নিয়ে পড়তো। হি ওয়াজ আ বিবলিক্যাল স্টাডি স্পেশালিস্ট, মানে হি স্টিল ইজ অবভিয়াসলি। তো নানান পৃথিবীর নানান জায়গায়, নানান দেশে
মানে ওর রিসার্চগুলো ওয়ার্ল্ড ওয়াইড নোন। এবং ও যেটা আমরা বলি না জানাডুও গেছে, সেখানকার মনেস্ট্রিতেও থেকেছে, ও স্পেনও গেছে, স্পেনের মনেস্ট্রিতেও থেকেছে। এমন কোনো গুড আইডিয়া, হ্যাঁ নিশ্চয়ই খুব ঝগড়া করতো, অ্যাগ্রিড। তো ও ওর নাম ছিল কি অ্যালফ্রেড জেনসন। তো অ্যালফ্রেড এরকম পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরে বেড়াতো এবং হি ইজ আ সিজন ট্রাভেলার, ছোটবেলা থেকে ঘুরছে, প্লাস এই বিবলিক্যাল স্টাডিজ। তো বুঝতেই পারছেন যে পুরনো যত রকম সোর্স মেটেরিয়াল সেই জায়গায় ভিজিট করা এবং সমস্ত কিছু নখদর্পণে ছিল। তো এইরকম করতে করতে বার্লিনে একবার একটা পুরনো, বার্লিন বোধহয় বার্লিন ঠিক না, আই এম কনফিউজিং, মেবি নট বার্লিন বাট জাস্ট আউটসাইড অফ বার্লিন। তো সেখানে কোনো একটা মনাস্ট্রিতে ছিল, ওই আবার সেই সোর্স মেটেরিয়াল আনতে গেছিল, কিছু ওখানে সোর্স মেটেরিয়াল ছিল, সেইগুলো নিয়ে ওর স্টাডিটা ছিল সেইবারে। তো সারা দিন ও কাজ করেছে লাইব্রেরিতে, সব মাংসদের সঙ্গে টাইম স্পেন্ড করেছে, প্রচুর গল্প হয়েছে, নানান রকম জায়গায় ওদের যা পুরো মনাস্ট্রিটা ঘুরিয়ে দেখিয়েছেন ওনারা, এবং সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে। তো সন্ধেবেলা ওরা তো ডিনার করে 4টে নাগাদ, তো সেই ডিনার ফিনার হয়ে গেছে, তারপরেও গল্প গুজব হয়েছে। হয়ে যেই সন্ধেটা হয়েছে তখন বলছে যে যাই এবার ঘরে গিয়েই আমি একটু সব ঘাঁটি, যা আজকের দিনের যা কাজ হলো। ডে টু ডে তো ওরা স্ক্রাইব করে নেয় সব কিছু, তা নাহলে রিসার্চের কোনো জিনিস আপনি আর রাখতে পারবেন না, মেটেরিয়াল চলে যাবে, মাথায় থাকবে না। আপনি যতই রেকর্ডিং করুন, যাই করুন, ইউ উইল লুজ অ্যাটলিস্ট 30%। সো দে ডু মেক ইট আ পয়েন্ট ফিরে এসে সমস্ত কাজ করে ফেলো। তো ঢুকেছে নিজের ঘরে, ঢুকে কাজ টাজ করেছে, এইসব করতে করতে ওর আরো 3 ঘন্টা চলে গেছে। এসব করতে করতে রাত 10টা বেজে গেছে। রাত 10টা যখন বেজে যে নাও লেট মি টার্ন ইন, কালকে আবার ভোরবেলা বেরোবো, যেতে হবে আরেকটা শহরে, সেখানে আরো কিছু সোর্স মেটেরিয়াল আছে। তো বাই দ্য ওয়ে দিস এন্টায়ার প্রপার্টি, মনাস্ট্রিটা লাগোয়া একটা ইউনিভার্সিটির সঙ্গে। এই ইউনিভার্সিটিটার নামটা আমি ভুলে যাচ্ছি। তো there is a university campus and this monastery has guest house and the university also has guest house. But যেহেতু মঙ্কদের সঙ্গে ওর ম্যাক্সিমাম কাজ, ইন্টারভিউ, রিসার্চ, বই মেটেরিয়াল সব ওদের মনাস্ট্রি থেকে জোগাড় করা, he opted for staying in the monastery and he didn't opt for staying in the university. তো ঠিক আছে, এবার 10টা সাড়ে 10টা বেজে গেছে, ও যখন শুয়েছে, তো ঘরটার মধ্যে ওই যেমন হয় মনাস্ট্রির মাঙ্কদের ঘর, একটা বিছানা, একটা রাইটিং ডেস্ক আর একটা ক্রস, এই 3টে এলিমেন্ট থাকে যে কোনো মনাস্ট্রির মাঙ্কদের সেলে। তো সেখানে ও শুয়েছে। সো হি ওয়াজ রিডিং সামথিং, পড়তে পড়তেই, ও তো প্রচন্ড পড়াশোনা করে বুঝতেই পারছেন। তো পড়তে পড়তেই শুয়েছে, শুয়ে হাতে বইটা নিয়ে যেমন আমরা পাশ ফিরেছে। এবার পাশ ফেরার পর ও স্ট্রেট দেখছে ক্রসটাকে, আর পেছন দিকে ওর রাইটিং ডেস্ক। এই যে পজিশনে ও বইটা খুলে পড়েছে, যেই বইটাকে বন্ধ করেছে আর ঘুরতে পারেনি। তো ওর ঠিক মানে এইটা মনে হয়েছে যে পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে, আমি যদি পাশ ফিরি আমি বাঁচবো না। আর গোটা রাত ওই ক্রসটার দিকে তাকিয়েও ছিল, এক পলকের জন্য মানে ঘুম আসেনি, একবারও হি কুডন্ট গো টু স্লিপ। সো হি স্টেয়ার্ড এট দ্যাট ক্রস ফর দ্য রেস্ট অফ দ্য নাইট। যেই ভোরের আলো ফুটেছে, অবভিয়াসলি ছুটে বেরিয়ে গেছে, পেছনে কেউ আছে টাছে কিনা দেখার কোনো চেষ্টা করেনি, দরজা খুলে বেরিয়ে গেছে। এবার গিয়ে মাঙ্কদের বলেছে, মাঙ্করা বলছে যে দেখো এরকম স্পিরিটের যদি আমরা তো মানে ক্যাটাক্লিজম বা কি বলে এটাকে, একটা ওদের এক্সরসিজম হোয়াটএভার, তো সেটা তো পরের ব্যাপার, কিন্তু দ্যাট ইউ আর ইন গুড হেলথ
অ্যান্ড তুমি একটু আওয়াজ দিলে না কেন, মেবি কেউ শুনতে পেতো না কারণ অনেক দূরে দূরে ঘরগুলো, কিন্তু হয়তো কেউ শুনতে পেতো। ও বলে যে আমার তো গলা বেরোচ্ছে না, আমার তো গলা বেরোলে তো আমি আই উড হ্যাভ স্ক্রিম, বাট আই কান্ট ইভেন স্পিক, লিভ অ্যালোন স্ক্রিমিং। তো এরকম হয়ে অ্যালকে তখন বলেছে ওরা ইমিডিয়েটলি যে মানে ওদের যে হেড ছিলেন কি বলেন, আমি আই ডোন্ট নো, ইট ওয়াজ আ বিশপ অর আ ক্যানন, হু এভার ইট ওয়াজ। সো উনি বলেছেন যে তোমাকে আর এক মুহূর্ত এইখানে রাখা যাবে না, you have to shift to the, if you want to continue your research, you have to shift to the campus guest house. So okay, immediately campus guest house এ পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ও মানে কিছুতেই মেনে নিতে পারেনি, মানে তার কিছুদিন অবধি যে ও এত সিজনড একটা ট্রাভেলার, কিন্তু একটা স্পিরিট ওকে একটা ঘরে লক করে রেখেছিল গোটা রাত। সো তারপর থেকে ও বলেছে যে না আমি জানি, মানে ইট হ্যাজ টু বি সামথিং, বাট আই স্টিল ডোন্ট বিলিভ ইট। তো যাই হোক, এইটা একটা অ্যালের গল্প, অ্যালফ্রেড জেনসন ফ্রম ইয়েল। হি হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স ইন জার্মানি, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, কারণ আমার বন্ধুর ক্লাসমেট বলে। আর হোপফুলি ইউ গাইজ আন্ডারস্টুড দ্যাট কাইন্ড অফ ইম্প্যাক্ট হি হ্যাড উইথ, আর ওই ক্রসটা নাকি ওকে বাঁচিয়েছিল ওর ধারণা। আমি সিমিলারলি আমার অন্য আরেক বন্ধুর কাছেও শুনেছি যে সিজন রাইটার, সিজন ফটোগ্রাফার এবং ট্রাভেল দ্য ওয়ার্ল্ড নানান জায়গায়, তো হ্যাঁ ক্রস থাকা সত্ত্বেও, কারেক্ট। সো হ্যাঁ, ঘুরে দেখার কোনো চেষ্টাও করেনি, স্ট্রেট দরজা থেকে বেরিয়ে গেছে। এত সাংঘাতিক একটা, ওই আমি যেটা বললাম না, আমাদের লিটারেলি মনে হয়েছিল নিজামুদ্দিনে পা দিয়ে যে 50 কেজি করে ওজন আমাদের ঘাট থেকে কেউ নামিয়ে দিল। অতক্ষণ আমরা ওরছা থেকে ট্রাভেল করে এসছি, মানে ঝাঁসি স্টেশনে বসেছিলাম, অতক্ষণ ট্রেনে ট্রাভেল করেছি, কিন্তু আমরা যতক্ষণ না নিজামুদ্দিনে পা দিয়েছি, we couldn't even utter a single word. So that really stays with you no matter what you do, and at that point কোনো rationality কাজ করে না, মানে you are trying to be rational, but you know that weight upon you, that really is a deterrent for any kind of, ওই যে বলেছে না আমি তো গলা হারিয়ে ফেলেছি, আমি আপনাকে আওয়াজ দেব কি, আমি তো নিজের গলায় নিজে বলতে পারছি না, no point in screaming. So এইটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। নানান দেশের নানান রকম, and my, আর সময় আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। So the last story that I have, this is again a personal experience. এই যে বন্ধু আমার ইয়েলে পড়াশোনা করেছে, তারই পার্সোনাল এক্সপিরিয়েন্স। ও আর ওর হাজবেন্ড বেড়াতে গেছে রেণুকাজি। তো ওর হাজবেন্ড সর্দারজি, সো their family is in চণ্ডীগড়, ও বাঙালি। তো চণ্ডীগড় থেকে ওরা মাঝে মাঝেই এতে যেত, প্রচন্ড। তো ওরা রেণুকাজি বেড়াতে গেছে, রেণুকাজি ইজ কোয়াইট ক্লোজ। আর শীতের সময় ফেব্রুয়ারি মাসে একটা ওখানে কি একটা অনুষ্ঠান হয়, একটা গুরুদ্বারা আছে, আমি নামটা ভুলেছি, নট পোন্টা সাহেব, দের ইজ আনাদার ওয়ান, যেটা ওদের ক্ল্যানের, মানে সমীরদের ক্ল্যানের সঙ্গে একটা মানে কোনো ফ্যামিলি কানেকশন আছে। তো ওরা ওটা প্রতি বছর অ্যাটেন্ড করতে যায়, অ্যান্ড দ্যাটস দ্য কোল্ডেস্ট টাইম ইন পাঞ্জাব, ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে হয়। তো এইরকম সময় রেণুকাজির একটু হাইট আছে, আমি এক্স্যাক্টলি জানি না, বাট ইটস হিলি, মাউন্টেনাস বলবো না, বাট ইটস হিলি। সো রেণুকাজিতে ওরা গেস্ট হাউসে একটা ছিল, তো 8:30 নাগাদ ডিনার করেছে। তারপরেই সমীর বলেছে লেটস গো ফর আ ওয়াক। সমীরের রাত্রির হলেই গো ফর আ ওয়াক হয়, ওটা রেগুলার ব্যাপার। সো যেখানেই যাবে সেখানেই রাত্রিবেলাও হাঁটতে যাবে। তো ঠিক আছে, যাবে যখন যাবে। সো আমার বন্ধু আর ওর হাজবেন্ড দুজনেই বেরিয়ে এবার কোয়াইট আ ওয়াক আপ, যেটা একদম ভিউ পয়েন্ট, যেখান থেকে নিচে ওরা কিছু শহরের আলো দেখতে পাবে। সেই
অশান্ত ভূত, ওই বলে না ক্রস ওভার করতে পারেনি, নিশ্চয় এরকম, তাই জন্য প্রচন্ড রাগ। সো ক্রস ওভারের একটা অ্যাকচুয়ালি ফিনোমিনন আছে হয়তো। তো যাই হোক, এবার সমীরদের গল্পে আসি। তো ওরা তখন মিনিট 40 অলমোস্ট হেঁটে, 8 ঘন্টা থেকে 40 মিনিট হেঁটে ওরা একটা ওই ভিউ পয়েন্টে পৌঁছেছে, সেখান থেকে নিচের আলোগুলো দেখা যায়। তো সেখানে 10 মিনিট 15 মিনিট মতন কাটিয়েছে। এবার সেই সময় হঠাৎই যখন খুসখুস করছে যে এবার আমরা নিচে যাব, আবার ফেরত যাই, খানিকক্ষণ তো লাগবে, নানান রকম ভাবছে। তো এমন একটা পজিশনটা, এই যদি গেস্ট হাউসটা হয়, এখানে গেস্ট হাউস, ওরা এতটা ওপরে গেছে এবং সেখানে আসার রাস্তাটাই ঘুরে ঘুরে, এরকম করে পুরো ঘুরে 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 ইউ কাম টু দ্য গেস্ট হাউস। সো গেছেও এরকম ঘুরে 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 ওপরে, আবার নামবেও সিমিলারলি। তো ওয়েল এন্ড গুড, ওখানে এবার ওরা যেই উঠেছে, ওরা বাবুজি টাইম কিতনা হুয়া হ্যায়। তো শীতকাল, ফেব্রুয়ারি মাস, ঠান্ডা, কুয়াশা, অল দ্যাট ইজ গিভেন। একজন প্রচন্ড বয়স্ক ভদ্রলোক, গায়ে প্রায় কিছু নেই, কিন্তু তাও বিলিভেবল, কারণ ভারতবর্ষে অর্ধেক মানুষ ওই রকম অবস্থায় শীতকালে থাকে। ভেবেছে যে ওই গাডারিয়া ফাডারিয়া কিছু হবে, সে হয়তো ওখানে ভেড়া নিয়ে আছে বা এরকম কিছু। তো সমীরকে টাইম জিজ্ঞেস করেছে, তো সমীর বলে দিয়েছে। বলে তারপরে ওরা উইথিন 2 মিনিটস ওরা বলছে যে ওরা নেমে আসছে। কিন্তু ওই যে 2 মিনিটসে ওরা নেমেছে, দে হ্যাভ টু ক্রস ইচ আদার। মানে ওই লোকটা জাস্ট নেই ওই রাস্তাটায়, না সে ওপরে গেছে ওদের ক্রস করে যায়নি, এবং না সে নিচে গেছে, এবং এদিকে ওদিকে কোথাও কোনো থাকার কোনো ব্যবস্থা নেই, মানে গ্রামও নেই, এটা একদম পিক। সেখানে গোল গোল হয়ে ঘুরে ওপরে উঠতে হয়, আবার গোল গোল হয়ে নেমে আসতে হয়, এবং নিচে শহরটা রেণুকাজিকে ক্রস করে নিচে নামতে হবে। এবার মানে ওরা পুরো ফ্রিক আউট করে গেছে। 3 মিনিটও হয়নি একটা লোক যে ওদের টাইম জিজ্ঞেস করেছে, এবং দুজনই প্রেজেন্ট। তো তখন দুজনেই খুব ভালোভাবে জানে যে ওর সঙ্গে কথা হয়েছে, এবং লোকটার অবয়বটা পুরো জানে। সে একটা ধুতি পরেছিল, একটা ছেঁড়া পাঞ্জাবি পরেছিল, মাথায় একটা আলোয়ান টাইপের ছিল। লোকটার মুখের অত কিছু দেখা যায়নি, কারণ অন্ধকার ছিল এবং কুয়াশা ছিল, কিন্তু অবয়বটা পুরো ক্লিয়ার। কি ধরনের জামা কাপড় পরেছিল সব, যার থেকে ওরা ভেবেছে যে গাডারিয়া। তো এইবার ও বলছে যে আমাদের হাত পা পুরো ফ্রোজেন, আমরা নড়তে পারছি না, কারণ সামনেও লোকটা নেই, পেছনেও লোকটা নেই, আর আমাদের হাতে লাঠি আছে, কিন্তু লাঠিটা নিয়ে আমরা এগোতে পারছি না। আর এবার তো নামতে হবে স্লোপ, তো ওটা স্পিড বেশি হবে। দুজনেই ফ্রোজেন ইন টাইম। সমীর আমাকে বলছে চলো, আর আমি সমীরকে বলছি চলো। মানে সুপর্ণা আর সমীরের কনভারসেশন, জাস্ট ফর 10 মিনিটস উই স্টুড দেয়ার। আর প্রজ্ঞা চিন্তা করতে পারবে না, কুলকুল করে ঘামছি আমরা দুজনে ওই ফেব্রুয়ারি মাসের শীতে, আর কুলকুল করে ঘামছি, যেখানে ওরকম কুয়াশা, ওরকম ঠান্ডা। ওই সময় পাঞ্জাবে একদম হাইয়েস্ট মানে লোয়েস্ট চলে যায় মার্কারি ড্রপস। এখানে দিল্লিতে 26-27 জানুয়ারি হচ্ছে লোয়েস্ট, রাজস্থান দিল্লি এই এরিয়াটা, বাট পাঞ্জাব ইজ ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি লোয়েস্ট ডিপ করে। ওরা তখন বলছে 10 মিনিট পরে ওই সমস্ত ঘামে ঠিক মনে হলো ডিসপ্রিন ক্রোসিন খেয়ে আমাদের জ্বর টর ছাড়লো, and then we could walk down. It took us another 10 minutes to climb down, which actually takes maybe 5 minutes or 3 minutes even. So এইটা লাস্ট গল্প আমার এবারের। These are the 3 things that have happened in my life and my friend's life and somebody we know first hand. So 3 experience. I hope you guys enjoyed it and I have done justice to all the stories. ভূতের সিনেমার মতন লেখে
নির্জন জায়গা হঠাৎ এক বুড়ো এসে জিজ্ঞেস করলো একেবারে, আর সেইটাই মানে সুপর্ণা বারবার দেখো বাবুজি বলে জিজ্ঞেস করেছে, দুজনে শুনেছি, সমীর রেসপন্ড করেছে, মানে ইটস নট যে আলাদা করে ঘটনাটা ঘটেনি, আলাদা আমি ছিলাম, উই আর ইন দ্য সেম প্লেস, স্ট্যান্ডিং ইন দ্য সেম পয়েন্ট, অ্যান্ড দিস ম্যান আস্কিং আস, তো হতেই পারে না যে ঘটনাটা ঘটেনি। আর ওই তারপরে ডিসপিরিন খেয়ে জ্বর ছাড়ার মতন অবস্থা দুজনের হওয়ার পর ওরা হাঁটতে পেরেছে, ওরা রুটেড অন দ্য স্পট, আমরা জাস্ট মুভ করতে পারছি না। তো ওই অ্যাগেন দ্যাট ওয়েটি ফিলিং অফ ওয়েট এভরিওয়্যার, মিনস আমি তো নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, অ্যালফ্রেডের সঙ্গেও তাই হয়েছিল, সুপর্ণাদের সঙ্গেও তাই হয়েছিল, এক্স্যাক্টলি, বিকজ ইউ জাস্ট কান্ট মুভ, ওই লেড পাটা লেড হয়ে যায় তখন, মানে that entire thing just weighs you down, that presence, whatever it is. I know there are more things. Thank you, Shonali, thank you so much. I know there are more things than we know. But obviously Sami will try and keep on trying, but আমি তো যাব না ডেফিনেটলি। তো শেষ গল্পটা খুব মজার গল্প, সময় আছে বলেই বলে ফেলছি। এটা আমার এক বন্ধুর ছেলে, রিসেন্টলি আমরা বেড়াতে গেছিলাম ল্যান্ডর, সে ক্লাস 12-এর পরীক্ষা দিয়েছে, তাকে নিয়ে আমি আর আমার আরেক বন্ধু দুজনে মিলে গেছি, মানে 2 মাসই নিয়ে গেছে, 18 বছর বয়স হয়েছে বলে এবং ক্লাস 12-এর পরীক্ষা দিয়েছে বলে। উই ওয়ার ভেরি গ্ল্যাড, ওর মা যেতে পারেনি, শি ওয়াজ ভেরি বিজি। রং, ওর নাম হচ্ছে রং, রং অ্যাজ ইন রঙিন, ভালো নাম, ওর পোশাকি নাম হচ্ছে স্মিথ। তো রংকে নিয়ে 2 মাসই বেড়াতে গেছে ল্যান্ডর আমাদের খুব প্রিয় জায়গা তো মাসুরিতে, আর চল আমরা ওকে নিয়ে যাই, এবার ওকে ইন্ট্রোডিউস করে দিই আমাদের যেটা বেড়াতে যাওয়ার জায়গা, হি উইল ক্যারি অন দ্য ট্রেডিশন, 18 বছর হয়ে গেছে যখন। তো এইসব করে যাওয়া হয়েছে। তো প্রথম দিন আমরা ঘুরেছি, আর আমি কোথাও গেলে একেবারে বসি না, সেটা কস্তুরী যদি এখনো থাকে চ্যাটে, she can vouch for that. So I have a kind of an itinerary which is in my mind. I don't have it written down, but I know what to do, so I always plan days. তো এদের কারুকে বসতে দিইনি, সারাদিন ঘুরিয়েছি, নানান জায়গা দেখিয়েছি, এটা করতে হয়, যাবার ক্ষেত নিয়ে গেছি, ওখানে ট্রেক করিয়েছি, সব করে নিয়ে চলে এসেছি। তো রাত্রিবেলা শাওয়ার টাওয়ার করে ডিনার ফিনার হয়ে গেছে, রং বলছে আমি না এবার না বেড়াতে যাব একা, তোমাদের সঙ্গে আর আমি যাব না, ডিনার হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে যাব না, আমি একা একা যাব। তখন অলরেডি 10:30 বেজে গেছে। তো এইসব কথা হচ্ছে যখন, ও বললো 11টা নাগাদ সে বেরোবে নাকি মক্কেল। তো আমরা 2 মাসিতে খুব হাসছি, ঠিক আছে, ল্যান্ডর আমরা খুব ভালো করে চিনি, ও যদি কোথাও যাও আমরা টেনে নিয়ে আসতে পারবো, সো উই আর নট অ্যাফ্রেড। 11:30 যেই বেজেছে আমার বন্ধু বলছে এই আমার কিন্তু ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ছি, তুই দেখিস ওকে, খেয়াল রাখিস। আমি ঠিক আছে, আমি তো আই ক্যান another half an hour or so I can stay awake, no problem. তো আমি এদিক ওদিক হাঁটছি, ঘুরে বেড়াচ্ছি, তারপরে আমি ঘরে এসে বই পড়তে আরম্ভ করেছি। তো 11:45 বাজছে যখন, তখনও দেখি রঙের কোনো পাত্তা নেই। তখন ফোন করেছে, no I am back, I am at the lounge. খুব ভালো কথা, তো তুই আসলে কিন্তু দরজা বন্ধ করে ঘুমোবি, আর কিছু করিস না, ওই তা নাহলেই ওই মাংকি পাল্টান উইল কাম, আর আমাদের সব বিস্কিট ফিস্কিট খেয়ে নেবে, ঘরে ঢুকে পড়বে কখন আর কখন ভোরবেলা, তো দরজাটা বন্ধ করবি, আমি হয়তো ক্র্যাশ করে যাব। তো এইসব করতে করতে 12টা বেজেছে। 12টায় দেখলাম ও ঢুকে দরজাটা বন্ধ করলো, তো আমি জাস্ট পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। এবার সকালবেলা আবার 7টার সময়, আমি তো 6টার সময় উঠে এক রাউন্ড ঘুরে এসছি, 7টার সময় চা বানিয়ে খাচ্ছি, দেখছি এরা দুটো কেউ উঠছে না, দুজনকে তুললাম। তো প্রথমে আমার বন্ধু উঠলো, রং আনাদার হাফ এন আওয়ার, তারপরে হাফ এন আওয়ার পরে যখন উঠেছে তখন আমাকে বলছে প্রজ্ঞামাসি তুমি তো ভাই জিজ্ঞেস করলে না কালকে কি হয়েছিল। হ্যাঁ কেন, কি আর হবে, তুই তো গেলি বেড়াতে, আমাদের ছাড়া ভালো লাগলো তো, অন ইয়োর ওন। সো হ্যাঁ
না মানে আমি কিন্তু যেতে পারিনি মানে তো আমরা যে গেস্ট হাউসটাই থাকি সেটা একটু ওপরে, so you have to take a curve and then go down. It's mountainous area, Mussoorie, so you can understand বেশ নিচে আপনি যাচ্ছেন। ওনাকে ওই নিচ অবদিকে সো স্ট্রিট ল্যাম্প গুলো আছে, ফার্স্ট ল্যাম্পটা ক্রস করেছে, এবার সেকেন্ড ল্যাম্পটা যেখানে ক্রস করছে সেকেন্ড ল্যাম্পের পরে আরো দুটো ল্যাম্প আছে, তারপরে যে জায়গাটা সেটা পুরো খোলা খালি একদম, ইউ ক্যান সি দ্য এন্টায়ার মিন সাম পার্ট অফ দেহরাদুন ভেরি ক্লিয়ারলি ফ্রম দেয়ার। ওই অব্দি ওর যাওয়ার ইচ্ছে ছিল যে ওইখান থেকে দেহরাদুনের লাইটস গুলোর ছবি তুলবে, দ্যাট ওয়াজ হিজ পয়েন্ট। এবার ওই ফার্স্ট লাইটটা ক্রস করে ও সেকেন্ড লাইটে যেই পৌঁছেছে, কোনো লোক তো তখন কোনো জেগে নেই, কোনো কুকুর কোনো প্রাণীকে দেখা যাচ্ছে না, ওই সেকেন্ড স্ট্রিট লাইটটা নাকি নিভে গেছে, তৃতীয়টা আর চতুর্থটা জ্বলছিল। ওই যে সেকেন্ড স্ট্রিট লাইটটা নিভে গেছে, ও আর ক্রস করতে পারেনি, ও ছুটে ফেরত চলে এসে লাউঞ্জে বসে পড়েছে। That was the funniest ভূতের experience of my nephew. এইখানে আমি শেষ করলাম। Thank you so much for having me. Hope you guys had a fun time. হাসি দিয়েই শেষ করেছি, অনেক ভূতেরা আমাদের ভয় দেখিয়েছে। Yeah, you must ask wrong. That was something. আর তারপরে আমরা যা হেসেছি না গোটা দিন। We had a great time. এই হচ্ছে নোটে গাছটি মুড়লো। Sure, if I collect more stories, that is, I need to collect stories for this, right? I'll try to collect. Thank you, Shunali. Thank you again. And thank you, everyone, for joining me. ঠিক আছে, I will try. Let me find out আর কে ভূতের গল্প জানে। আমার ফার্স্ট টাইম ভূতের গল্প না হলে আমি নারেট করতে পারবো না, because it's not possible for me. Thank you, Tarun. Yeah, I shall. Hi, Priyadarshini. কেউ একটা লেট জয়েন করেছিলেন, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আমি গল্পের মধ্যে তখন মানে থামিনি। তাপসী, নো প্রবলেম। আমিও খুব এনজয় করলাম। So everybody have a great week ahead. দেখা হচ্ছে। Thank you so much. So আমি কি এবার সাইন অফ করব? Okay, bye. Yes, that's always there. Good night, everyone. Bye from Delhi. Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.